দেখ অর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশন মেকানিজমের একটা ইম্পর্টেন্ট জিনিস 11 এবং 12 দুটো ক্লাসেই রয়েছে। দিস ইজ SN1 সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিঅ্যাকশন। নিউক্লিওফাইল কাদেরকে বলে বল? যারা নিউক্লিয়াস লাভার হয়, কেমন? যারা নিউক্লিয়াসকে লাভ করে, পছন্দ হয়। নিউক্লিয়াসের চার্জ কি তাহলে পজিটিভ, তাহলে এদের চার্জ জেনারেলি নেগেটিভ হয়, বা ইলেকট্রন যাদের রিচ হয়, ইলেকট্রন বেশি হয়, তারাই কি নিউক্লিওফাইল। যেমন কোনগুলো নিউক্লিওফাইল বলতো? Cl-, Cn-, HO-, ইট ইজ অল দা নিউক্লিওফাইল। তাহলে তোর হচ্ছে কি SN1 এর কিছু স্পেসিফিক কন্ডিশনস রয়েছে। যেমন প্রথম যে কন্ডিশনসটা আমরা বলছি কি এটা অবশ্যই কি করবে, কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট পাথওয়ে ফলো করবে। সেটা আবার কি মানে? ইন্টারমিডিয়েট মানে কি বল? রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্টে আসতে হবে, তার মাঝখানে যে স্টেপটা সেটাকে আমরা কি বলছি? ইন্টারমিডিয়েট। এবং যেহেতু এটা কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট পাথওয়ে ফলো করছে, আর তাই জন্য সবচেয়ে স্টেবল কার্বোক্যাটায়ন কে বল? 3 ডিগ্রি স্টেবল কার্বোক্যাটায়ন। তাই জন্য 3 ডিগ্রিটাই সবচেয়ে তাড়াতাড়ি SN1 এ পার্টিসিপেট করতে পারে, আর 1 ডিগ্রিরা প্রায় পারে না বললেই চলে। কিন্তু দেখে দুটো কার্বোক্যাটায়নকে আমি লিখেছি, একটার নাম অ্যালাইলিক কার্বোক্যাটায়ন আর একটা হচ্ছে বেঞ্জাইলিক কার্বোক্যাটায়ন। এরা রেজোনেন্স স্টেবিলাইজড হওয়ার জন্য, ভালো করে বুঝবো, এরা রেজোনেন্স স্টেবিলাইজড হওয়ার জন্য স্টেবল কার্বোক্যাটায়ন, তাই জন্য এরা 1 ডিগ্রি হওয়া সত্ত্বেও কি করছে বল? SN1 এ পার্টিসিপেট করছে। তোরা জানিস, তাও একবার মনে করিয়ে দিই, 1 ডিগ্রি কাকে বলে? যে কার্বনের মধ্যে পজিটিভ চার্জ রয়েছে তার সঙ্গে যদি দুটো হাইড্রোজেন থাকে তাহলে সেটা 1 ডিগ্রি। যে কার্বনের মধ্যে পজিটিভ চার্জ রয়েছে তার সঙ্গে যদি একটা হাইড্রোজেন থাকে তাহলে সেটা 2 ডিগ্রি, আর কোনো হাইড্রোজেন না থাকলে তাহলে সেটা 3 ডিগ্রি। কেমন? এরকম ভাবে মনে রাখার চেষ্টা করব। নেক্সট হচ্ছে প্রোটিক সলভেন্ট। প্রোটিক সলভেন্ট জল আর অ্যালকোহল, যারা প্রোটনেটেড হতে পারে, মানে তাড়াতাড়ি কার্বোক্যাটায়ন তৈরি করতে সাহায্য করবে। এন্ড দ্য থার্ড কন্ডিশনস বা তোর হচ্ছে এই রিঅ্যাকশনের রেটটা শুধুমাত্র সাবস্ট্রেট বা রিঅ্যাকটেন্টের ইউনিট, তোর পাওয়ারের ইউনিটের উপর ডিপেন্ড করে। তাই জন্য এই রিঅ্যাকশনটাকে কি বলা হয়? সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিঅ্যাকশন। কেমন? দেখ এই পার্টিকুলার রিঅ্যাকশনসটাকে এবং এর পরেরটাকে আমরা আমাদের লাইফের সাথে কিছুটা কম্পেয়ার করতে পারি। দেখ কি হয় এই রিঅ্যাকশনে। আমি ইন জেনারেল রিঅ্যাকশনসটাকে তোদের দেখাই, তারপরে মেকানিজমে আসছি। সেটা হচ্ছে ফার্স্টলি ধর এটা একটা কম্পাউন্ড R বন্ড X, এদের মধ্যে হেটেরোলাইটিক ফিশন হবে। হেটেরোলাইটিক ফিশন মানে কি? যে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট সে কি করবে, বেশি করে নিজের দিকে বন্ডটাকে টেনে নিয়ে ব্রেক করে দেবে। তাহলে এটাকে টেনে নিলে আমরা কি পেলাম? R+ + X-। ওকে, এটা হচ্ছে স্টেপ 1। আর পরের স্টেপটাতে, এটা হচ্ছে স্টেপ 2, কি হবে? অন্য একটা নিউক্লিওফাইল কি হবে, এই জায়গাটাকে অকুপাই করে নেবে। তাহলে এটা কি হয়ে গেল? R বন্ড Y। তাহলে এটা আমি কেন বলছিলাম আমাদের লাইফের সাথে কল্পনা করতে পারি? ভালো করে দেখ, তুই ধর কোনো রিলেশনে রয়েছিস, তাহলে রিলেশনটাই কি হলো? ব্রেকআপ হলো। কেউ একজন জোর করে ব্রেক করে বেরিয়ে চলে গেল, নট মিউচুয়ালি ব্রেকআপ, দুজনে ইকুয়ালি ডিসিশন নিয়ে ব্রেক করলে এমনটা না, জোর করে বেরিয়ে চলে গেল। তাহলে কি হলো? তোর দুজন আলাদা আলাদা হয়ে গেল ব্রেকআপ হয়ে যাওয়ার পরে। তো কেউ একা থাকে না, এরাও একা নেই, সাথে সাথে অন্য একটা নিউক্লিওফাইল, অবশ্যই এর যে অপোজিট চার্জ হবে, সে কি হলো? আরেকজন যে তোর হচ্ছে কি থার্ড পারসন থাকছে, এ সেই জায়গাটা এর সাথে প্যাচ আপ করে নিল। কেমন? তাহলে কি হলো? একটা কম্পাউন্ড ছিল, সেখান থেকে নতুন কম্পাউন্ডে মুভ করে গেল। তো অনেকটা আমাদের মানুষের রিলেশনের মতন এখন সব আচ্ছা দেখা যাচ্ছে যে ব্রেক হচ্ছে, আবার নতুন করে হচ্ছে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের SN1 রিঅ্যাকশন। তোকে পরীক্ষায় দেবে ধর এরকম একটা রিঅ্যাকশন, CH3CCl একে দিচ্ছে HO- দিয়ে ট্রিট করছে, তাহলে কি পাওয়া যাবে? CH3COH। তোকে বলবে রাইট দ্য রিঅ্যাকশন মেকানিজম, ভালো করে শুনবো। তাহলে এখানে কি হচ্ছে? দেখ ক্লোরিন একটা কি বল? নিউক্লিওফাইল, আবার HO- কি একটা নিউক্লিওফাইল। তাহলে একটা নিউক্লিওফাইল গেছে আর একটা নিউক্লিওফাইল এসেছে, তাই না? তার মানে যেটা বলছিলাম যে কেউ একা থাকে না, অল্টারনেশনস করে না, চেঞ্জ করে না। তাহলে দেখ প্রথমে তাহলে কি হচ্ছে, এদের মধ্যে CH3 বন্ড Cl। তাহলে প্রথমে কি হচ্ছে, এদের মধ্যে ব্রেকআপ হচ্ছে। কি ধরনের ব্রেকআপ? ফোর্স ব্রেকআপ, কেউ একজন জোর করে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে জোর করে বেরিয়ে চলে গেলে কি হবে? এই CH3C+ হয়ে গেল। তাহলে এ একা পড়ে আছে, আমি বললাম একা পড়ে থাকবে না, সাথে সাথে ঘুরতে থাকে না এরও কারোর সাথে ব্রেকআপ হয়েছে, তাই এর পজিটিভ চার্জটা তো হারিয়ে গেছে, নেগেটিভ চার্জটা নিয়ে পড়ে আছে, সাথে সাথে এটা তোর হচ্ছে কি এখানে এসে জায়গা দখল করে দেবে। তাহলে এই পজিটিভ চার্জটাকে যদি আমরা মেল বডি আর এটাকে যদি আমরা ফিমেল বডি ধরি, তাহলে অনেকটা ব্যাপারটা ইজি হয়ে যাচ্ছে। ব্রেকআপের পর মেল বডি একা হয়ে যাচ্ছে, অন্য একটা ফিমেল বডি সেই জায়গাটাকে
দখল করে নিচ্ছে, আবার রিলেশনে চলে আসছে আবার নতুন করে। কেমন? দিস ইজ অল অ্যাবাউট SN1 রিঅ্যাকশন। আমার নতুন করে মনে রাখলে অনেকটা ইজি হবে, কাউকে বোঝাতেও পারে। কেমন? ভালো করে দেখে নেবো, স্ক্রিনশট দিও। আমরা চলে আসবো SN2 তে। SN2 তে দেখবো কিভাবে একটা সুস্থ রিলেশনকে একটা থার্ড পার্টি এসে ব্রেক করে দিচ্ছে। কেমন? দেখ, এটা স্ক্রিনশট তুলে নে। আচ্ছা দেখ, আমরা পরের যে রিঅ্যাকশনসটা যেটা একটু আগে বলছিলাম যে অন্য পার্টি তো হচ্ছে এখানে ব্রেক করবে, দেখ এরও কিছু স্পেসিফিক কন্ডিশনস আছে। SN1 SN2 এর মধ্যে ডিফারেন্স আসতে পারে ক্লাস 11 এর জন্য। 12 আমি দেখিনি কোথাও কোনো এই ধরনের কোশ্চেন দিতে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে 1 ডিগ্রি অর্ডারটা কি হচ্ছে 1 ডিগ্রিটা তাড়াতাড়ি পার্টিসিপেট করবে আর 3 ডিগ্রিটা করতেই পারবে না। ওটা ছিল কি বল, প্রোটিক সলভেন্ট, এটা হচ্ছে অ্যাপ্রোটিক সলভেন্ট। কিছু অ্যাপ্রোটিক সলভেন্টের एग्जांपल দেখ এখানে আমি লিখেছি। একটা হচ্ছে DMF ডাইমিথাইল ফরমামাইড, DMSO ডাইমিথাইল সালফোনাক্সাইড, আর হচ্ছে অ্যাসিটোন। আর কি এক্ষেত্রে ইনভার্সন দেখা যায়। ইনভার্সন মানে কি, বইতে যেটা বলা আছে আমব্রেলা লাইক শিফটিং, মানে ধর তুই ছাতা নিয়ে ঝড়ে রাখতে যাচ্ছিস, ঝড় দিল, কি হলো ছাতাটা পুরো এরকম ছিল, পুরো এরকম হয়ে গেল, ঘুরে গেল, ইনভার্সন। আর কি রেটটা, এই রিঅ্যাকশনের রেটটা দুজনের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে সাবস্ট্রেট আর একটা হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে সাবস্ট্রেটের ইউনিট কনসেন্ট্রেশন প্লাস নিউক্লিওফাইলের ইউনিট কনসেন্ট্রেশন টোটাল কত হচ্ছে 2। তাই জন্য এই রিঅ্যাকশনসকে কি বলা হচ্ছে SN2 রিঅ্যাকশনস। কেমন? যেরকমটা বলছিলাম কি এখানে দেখবো যে একটা আমরা ভালো সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটাকে কি করে একটা থার্ড পার্টি তৃতীয় পক্ষ এসে ব্রেক করে দিচ্ছে। দেখ ভালো করে, তাহলে কি হয়, ধর যে কেউ, আচ্ছা প্রথমে রিঅ্যাকশন দেখে তোকে কি দেবে পরীক্ষায়, যেটা CH3Br এর Br কে তোকে হচ্ছে OH মাইনাস দিয়েছে, তাহলে অ্যাকুয়াস OH মাইনাস দিয়েছে, তাহলে এটা কি হবে বল CH3OH। ওকে, তাহলে ফার্স্টলি আমাকে এটা আইডেন্টিফাই করতে হবে যে এটা কি ধরনের রিঅ্যাকশনস। দেখ ব্রোমিন একটা কি নিউক্লিওফাইল আর OH মাইনাস কি একটা নিউক্লিওফাইল, তাহলে একটা নিউক্লিওফাইল বের হচ্ছে, একটা নিউক্লিওফাইল ঢুকছে, চোখ বন্ধ করে এটা কি তাহলে SN তোর হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক। এখন বুঝবো কি করে SN1 হবে না SN2 হবে। দেখ ব্রোমিনটা যে কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে, ব্রোমিনটা যে কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে, এই ব্রোমিনটার সঙ্গে সেই কার্বনের সঙ্গে কটা হাইড্রোজেন আছে, 3টে, মানে ইট মাস্ট বি 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি হলে অবশ্যই কি বল চোখ বন্ধ করে SN2 রিঅ্যাকশন মেকানিজম। দেখ ভালো করে, তাহলে এই CH3Br টাকে আমি 3D প্রজেকশন ফর্মুলায় লেখার চেষ্টা করছি। কিরকম ভাবে লিখবো, এই দেখ এই দুটো হচ্ছে প্লেনে আছে, আমরা জানি 3D মানে কি বল, কার্বনের 3D স্ট্রাকচার, কিছু প্লেনে থাকে কিছু, আর কার্বনের 4টে হাত না, তাহলে এই দুটো হাত কিসে রয়েছে প্লেনে, এটা হচ্ছে অ্যাবভ দ্য প্লেন, এটা হচ্ছে বিলো দ্য প্লেন। ওকে, তাহলে এখানে হচ্ছে C হাইড্রোজেন 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 Br। ভালো করে বোঝ কি হচ্ছে ব্যাপারটা। দেখ তাহলে এরা একটা সুন্দর স্বাভাবিক সম্পর্কে ছিল ছিল এখানে OH মাইনাস, যদি CH3 টাকে আমরা পজিটিভ বা মেল বডি ধরি, এটাকে যদি মাইনাস বা ফিমেল বডি ধরি, তাহলে অন্য একটা ফিমেল বডি, মেয়েরা কিছু মনে করিস না, এখানে হচ্ছে অন্য একটা ফিমেল বডি, এখানে কি হচ্ছে বল এই সম্পর্ককে ভাঙার জন্য এগিয়ে আসছে। যেই এগিয়ে আসছে তখন প্রথমেই ভাঙছে না, এদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল না, তো প্রথমে কি হয় ভালো সম্পর্ক ভাঙতে একটু কিন্তু সময় লাগে। তাহলে যেই এগিয়ে আসছে সাথে সাথে কি হচ্ছে এদের মধ্যে যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসটা পুরোপুরি ভেঙে যাচ্ছে, পুরো বন্ডিং এদের কি হচ্ছে ঘুরে যাচ্ছে। কেমন? পুরো বন্ডিং ঘুরে যাচ্ছে। তাহলে এটা কোথায় চলে আসছে বল, এই একই জায়গায় আছে কিন্তু পুরো দেখ বন্ডিংটা কি হচ্ছে ঘুরে যাচ্ছে। কিন্তু কিন্তু এই HO মাইনাস কিন্তু ছাড়ছে না, ও কিন্তু লেগে আছে যে কোনো অবস্থাতেই এগোবার জন্য। এই স্টেটটাকে বলা হয় দ্য স্টেট অফ ট্রানজিশন। এই সময় এই কার্বনটা দু নৌকায় পা দিয়ে চলে, মানে কি দুটো ফিমেল বডিকে একসাথে ক্যারি করে চলছে, যেটা সম্ভব নয় আমরা জানি, তাহলে বিকাম আনস্টেবল হয়ে পড়ছে। কেমন? তো এইখানে দেখ ও সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল দুজনকেই ক্যারি করে চলছে, তাই জন্য এটাকে কি বলা হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বায়োমলিকুলার রিঅ্যাকশন। পরের স্টেপে ফাইনালি HO মাইনাস জিতে যাওয়ার ফলে কি হয় Br কে রিপ্লেস করে ডিভোর্স করিয়ে দেয়, পুরোপুরি Br সংসার থেকে বেরিয়ে চলে যায়, রিলেশন থেকে বেরিয়ে চলে যায়, আর কে পড়ে থাকে বল OH। কেমন? দিস ইজ দ্য অল অ্যাবাউট SN2 রিঅ্যাকশন। তাহলে SN1 এ কি ফান্ডা ছিল, আগে ব্রেকআপ হয়ে যাচ্ছিল, সে ফোর্স ব্রেকআপ হয়ে যাচ্ছিল, তারপর ও একা থাকতে থাকতে অন্য কেউ এসে সেই জায়গাটাকে নিয়ে নিচ্ছিল। SN2 তে কিন্তু ব্যাপারটা এরকম না, আগে ব্রেকআপ ছিল না, সম্পর্ক ভালো ছিল, একটা থার্ড পার্টি এসে ওদের মধ্যে ঢুকলো, ঢুকে রিলেশনটাকে ব্রেক করিয়ে দিল। কেমন? সো এর মানে মনে রাখবো, তো এটা হচ্ছে কি বল মানুষের রিলেশন দিয়ে আমাদের কেমিস্ট্রি সাবজেক্টটাকে খুব বেশি ভালো এক্সপ্লেন করা যায়। তাহলে এখানে কি হচ্ছে তাহলে দেখ
CH3OH। আচ্ছা, যেটা ভুল করে স্টুডেন্টরা, ভালো করে শোনো, এখানে যেদিকে রয়েছে এটা তো ব্রেকআপ হয়ে মানে তোর হচ্ছে কি যখন এ ঢুকছে তো ইনভার্ট করিয়ে দিচ্ছে না, পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে দিচ্ছে। এই লাস্ট পজিশনে অনেকেই এটাকে ঘোরাতে ভুলে যায়, এইভাবেই রেখে দেয়, তাহলে কিন্তু হবে না। ওকে, আচ্ছা কিছু প্রশ্ন তোকে জিজ্ঞেস করা হলো CH3CH2I আর CH3CH2Cl কোনটা ভালো SN2 রিঅ্যাকশনস করবে, ভালো করে দেখ। তাহলে SN2 রিঅ্যাকশনস হোক বা SN1 রিঅ্যাকশনস হোক, এগুলো আমরা বলছি সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সাবস্টিটিউশন রিঅ্যাকশনসে তাহলে কি হবে, যেটা তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে, ভালো করে দেখো, আয়োডিনের সাইজটা অনেক বড় আর ইলেকট্রোনেগেটিভিটিও কি বল কম, তাই জন্য আয়োডিনের সঙ্গে কার্বনের কিন্তু কি থাকবে, বন্ডিংটা কি থাকবে, লুজ থাকবে। তাহলে তোদের মধ্যে যার সঙ্গে বন্ডিং লুজ থাকবে সে তাড়াতাড়ি বেরোতে পারবে না। যদি এখানে স্ট্রং বন্ড থাকতো তাহলে কিন্তু তাড়াতাড়ি বেরোতে পারতো না, যেহেতু বন্ডিংটা উইক রয়েছে কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। তার মানে আয়োডিন অ্যাক্ট অ্যাজ গুড লিভিং গ্রুপ, ভালো করে মাথায় রাখবো, আয়োডিন অ্যাক্ট অ্যাজ গুড লিভিং গ্রুপ। তাহলে এটা আমরা করছি সাবস্টিটিউশন রিঅ্যাকশন, কেউ যতক্ষণ না বেরোবে ততক্ষণ কিন্তু তার জায়গায় অন্য কেউ ঢুকতে পারবে না। তার মানে এই দুটোর মধ্যে কে ভালো সাবস্টিটিউশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে, অবশ্যই কে বল, আয়োডিন। মনে রাখবো আয়োডিন ইজ আ গুড লিভিং গ্রুপ। কেমন, আয়োডিন হচ্ছে ভালো লিভিং গ্রুপ। কেন ভালো লিভিং গ্রুপ, ডিউ টু লার্জ সাইজ এন্ড লেস ইলেকট্রোনেগেটিভিটি অফ আয়োডিন ইট অ্যাক্ট অ্যাজ আ গুড লিভিং গ্রুপ। এটা কিন্তু কম্পারেটিভলি উইক লিভিং গ্রুপ হিসেবে কাজ করবে। ওকে, তার মানে অর্ডারটা কি হবে, যে কোনো হ্যালোজেনের ক্ষেত্রে IBrClF মনে থাকবে। তাহলে তোর হচ্ছে কি SN2 হোক বা SN1 হোক এই ধরনের অর্ডার। তাহলে এখান থেকে যে প্রশ্ন আসতে পারে, রিঅ্যাকশন মেকানিজম আসতে পারে, SN1 SN2 এর ডিফারেন্স আসতে পারে, কোনটা ভালো SN1 করতে পারে, কোনটা ভালো SN2 করতে পারে, এই ধরনের কোশ্চেন্স গুলো কিন্তু এখান থেকে আসতে পারে। ওকে, একটু ভালো করে দেখে নে, পরের টপিকে আমি আসছি। আচ্ছা দেখ, আমাদের পরের যে টপিকটা সেটা হচ্ছে RS নমেনক্লেচার, যেই নিট দুটোতেই রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12 এর সিলেবাসেও রয়েছে। RS হচ্ছে কনফিগারেশন। ওকে, যেরকম DL কনফিগারেশন আমরা জানি ডেক্সট্রো আর লিভো, সেরকম RS ও কনফিগারেশন। তাহলে RS কাদের জন্য হয়, সেটা হচ্ছে কাইরাল কার্বনদের জন্য। কেমন, RS কাদের জন্য হয়, কাইরাল কার্বনদের জন্য। কারা কাইরাল কার্বন, কাইরাল কার্বন কাদেরকে বলে বল, কার্বন হ্যাভিং 4 ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, অর্থাৎ যে কার্বনের 4টে ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ বা অ্যাটমস রয়েছে তাদেরকে আমরা কি বলছি তাহলে, কাইরাল কার্বন। ভালো করে দেখো, তাহলে কার্বন হ্যাভিং 4 ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ ইজ নোন অ্যাজ কাইরাল কার্বন। দেখ এখানে দেখ বেশ কিছু রুলস আমি লিখেছি, তো একটা রুলকে মনে রাখলেই চলে। দেখ, যদি ABC রোটেশন ক্লকওয়াইজ হয় আর D যদি হরাইজন্টাল হয় তাহলে কি হবে, S। তাহলে একটা বললাম, একটা মনে রাখলে বাকিগুলোকে দেখ অটোমেটিক্যালি করতে পারবে। তাহলে ABC রোটেশন ক্লকওয়াইজ, D হচ্ছে ভার্টিক্যাল, হরাইজন্টাল মানে জানিস এই দুটো প্রান্ত, ভার্টিক্যাল মানে এগুলো, তাই তো। তাহলে ভার্টিক্যাল থাকলে তখন কি হবে, R। দেখ তাহলে ABC রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে আর D টা কি থাকছে, হরাইজন্টাল, তাহলেও কি হবে বল, R। ABC রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ, D টা কি বল, ভার্টিক্যাল, তখন কি হবে, S। ভালো করে দেখো, আমি দেখ এখানে তিনখানা एग्जांपल লিখেছি। প্রথমটায় আসি, আমি এটাতে আসছি যেটাতে অলরেডি 2D তে ট্রান্সফার করে দেওয়া আছে। তাহলে এটা আমার কাইরাল কার্বন, ভালো করে দেখো, এটা আমার কাইরাল কার্বন। এই কার্বনেতে চারখানা ফাংশনাল গ্রুপ আছে। এখন প্রবলেমটা হচ্ছে কাকে A, কাকে B, কাকে C, কাকে D বলবো। ভালো করে দেখ, এই কার্বনের সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচ যে গ্রুপটা, সেই অক্সিজেনের বা সেই তোর হচ্ছে কি অ্যাটমের যার অ্যাটমিক নাম্বার বেশি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে শেখাতে পারে, কিন্তু আমি বলছি এটাতে সে ইজি হবে। তাহলে যার অ্যাটমিক নাম্বার বেশি, ফার্স্ট এলিমেন্টটা, সেটাকে আমরা A ধরব। তাহলে এখানে কি হচ্ছে বল, OH টা কি হচ্ছে, A। এখন দেখ এটাও কার্বন, এটাও কার্বন, কিন্তু এই কার্বনের পরে কি আছে, অক্সিজেন, এই কার্বনের পরে কি আছে, হাইড্রোজেন। তাহলে B কোনটা হবে বল, এটা। C কোনটা, এটা। ওকে, আর D টা শুধুমাত্র প্লেন ডিটারমাইন করবে। তাহলে আমার রোটেশনটা কি রকম যাবে, A থেকে B, B থেকে কি বল, C, A থেকে B, B থেকে C। প্রত্যেকের ঘরে ঘড়ি আছে আশা করা যায়, তার মানে এটা কি দিকে ঘুরবে বল, অ্যান্টি ক্লকওয়াইজ। আর D টা কি প্লেন বল, হরাইজন্টাল। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হরাইজন্টাল, তাহলে কি হবে, R। তাহলে কনফিগারেশন কি হবে, R। আশা করি তুমি বুঝতে পেরেছিস। আবার বলছি, যার অ্যাটমিক নাম্বার বেশি হবে সেই অনুযায়ী A, তারপরে B, C, D এরকম ভাবে কানেকশন। কেমন, আমি সেকেন্ডেরটাতে আসছি, দেখ ভালো করে। সেকেন্ড যে কম্পাউন্ডটাকে আমি লিখেছি সেটা হচ্ছে, এটাকে আগে 3D, এটা 3D স্ট্রাকচার,
আগে 2D তে কনভার্ট করব। কিরকম কনভার্ট করব? একটা ভার্টিক্যাল দাগ টানবো, যতগুলো কাইরাল কার্বন আছে, কতগুলো কাইরাল কার্বন, একটা কার্বন আছে, ততগুলো হরাইজন্টাল দাগ টানছে। ভালো করে দেখ, ভুল হওয়ার চান্সেস অনেক কম থাকবে এরকম ভাবে করলে। যে দুটো প্লেনে রয়েছে, কারা কারা রয়েছে, ডি আর এইচ, এদেরকে আমি ধর ভার্টিক্যালি প্লেস করব। ওকে, এইটা দেখ, এইটা এই অ্যাবভ দ্য প্লেনটা যেদিকে থাকবে তার উল্টো দিকে লিখতে হবে। মানে তুই দেখ, যদি এরকম ভাবে ভাবিস তাহলে এটা কোন দিকে রয়েছে, তো লেফটে রয়েছে, তার মানে কি হবে, এই NH2 টা ঘুরে যাবে। ওকে, আর CH3 টা কোথায় যাবে বল, এখানে। এবারে বল বুদ্ধি করে আগেরটা যেটা আমি বললাম, তাহলে এদের মধ্যে কে কে রয়েছে, ফার্স্ট অ্যাটাচ নাইট্রোজেন, কার্বন, ডি আর হাইড্রোজেন। তাহলে কার অ্যাটমিক নাম্বার বেশি, নিশ্চয়ই নাইট্রোজেনের। তাহলে এটা কি হবে বল, A, এটা কি হবে B। এখন হাইড্রোজেন আর ডিউটেরিয়াম দুটোরই অ্যাটমিক নাম্বার কি, সেম। তখন আমরা কি করব, এদের অ্যাটমিক ওয়েটটাকে দেখার চেষ্টা করব। তাহলে এর অ্যাটমিক ওয়েটটা বেশি, এটার কম, তাহলে এটা কি হবে C, এটা কি হবে D। তাহলে রোটেশন A থেকে B থেকে C, ঘড়ির কাঁটার কি দিকে ঘুরছে বল, বিপরীতে ঘুরছে, তাই তো। আচ্ছা আমি ভুল লিখলাম, এটা তোর হচ্ছে কি হবে C, এটা কি হবে D, কেমন। তাহলে ঘড়ির কাঁটার কি হচ্ছে, বিপরীতে ঘুরছে। ভালো করে দেখো, তাহলে ঘড়ির কাঁটার কি হচ্ছে, বিপরীতে ঘুরছে। সরি ভুল 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 ভুল। তাহলে A থেকে প্রথমে কোথায় যাবে, B তে, B থেকে কোথায় যাবে, C তে। A থেকে B, B থেকে কি বল, C। ঘড়ির কাঁটার কি হচ্ছে তাহলে, দিকে ঘুরছে। আবার দেখ, A থেকে B, B থেকে কোথায় যাচ্ছে, C। আর D টা কোন প্লেনে রয়েছে, ভার্টিক্যাল। তাহলে ঘড়ির কাঁটার দিকে D টা ভার্টিক্যাল, কনফিগারেশন কি হবে এটারও R। বোঝা গেল কি বললাম। আর একবার দেখ আরো একটা জিনিসে, সেটা হচ্ছে কাকে A বলছি, তাহলে N এর যেহেতু অ্যাটমিক নাম্বার বেশি, তাই N টা কি হচ্ছে A, তারপরে C, B। এটাও হাইড্রোজেনেরই একটা আইসোটোপ, এটাও, কিন্তু যেহেতু এর অ্যাটমিক ওয়েটটা বেশি তাই এটাকে কি বলছি, C। আর এর অ্যাটমিক ওয়েটটা কম, এটাকে কি বলছি, D। তাহলে রোটেশন কি রকম হচ্ছে বল, ঘড়ির কাঁটার দিকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, আর আমার H টা কোথায় আছে, মানে D টা কোথায় আছে, ভার্টিক্যাল প্লেন। ঘড়ির কাঁটার দিকে ভার্টিক্যাল প্লেনে থাকলে কি হবে তাহলে, R। লাস্ট ওয়ান দেখ, এটাতে তাহলে কি হবে তোরা বলবি বল। তাহলে এটাতে কি হবে, একটা তোর হচ্ছে কি একই রকম ভাবে একটা ভার্টিক্যাল দাগ টানছি, একটা হরাইজন্টাল দাগ টানছি। টানলাম কারণ কি কাইরাল কার্বন কটা আছে, একটা। তাহলে উপরে কে কে আছে বল, C2H5, আর নিচে কে রয়েছে, CH3 দিয়ে দিলাম, খুব ইজি ব্যাপার। এরপর হচ্ছে তাহলে ক্লোরিনটা লেফটে আছে নিশ্চয়, তাহলে ক্লোরিন কোন দিকে চলে যাবে বল, রাইট সাইডে। আর এদিকে কে বল, H। তাহলে অ্যাটমিক নাম্বার কার বেশি, ক্লোরিন। এখানেও কার্বন, এখানেও কার্বন, কিন্তু এখানে কটা কার্বন, দুটো কার্বন। তাই এটা কি বল, B, এটা কি C, এটা কি D। তাহলে কি হবে, A থেকে B থেকে C। D টা দেখবো না, D টা কি দেখবো, শুধুমাত্র প্লেন, হরাইজন্টাল নাকি ভার্টিক্যাল। তাহলে এটা কোন দিকে ঘুরছে, এটাও ঘড়ির কাঁটার বিপরীতেই ঘুরছে। আর D টা কি বল, D টা কোন প্লেনে রয়েছে, তাহলে D টা হচ্ছে হরাইজন্টাল। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত, D হচ্ছে হরাইজন্টাল, তাহলে কি হবে, এটাও R। আশা করা যায় RS ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয় কমেন্টে জানাবি, আমি আবার বলার চেষ্টা করব। এরকম ভাবে করবি, কেমন। আমি আবার বলছি, বই বা অন্যান্য জায়গাতে বিভিন্ন রকম ভাবে শেখাতে পারে, অনেক রকম ভাবে, কিন্তু এই প্রসেসটা আমার মনে হয় কম্পারেটিভলি বেটার, কেমন। আশা তোরা যত টেস্ট পেপারে বা বিভিন্ন জায়গায় RS পাবি সেগুলোকে প্র্যাকটিস করবি। যদি কোনো RS আটকায় অবশ্যই কমেন্টে জানাবি, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব তোদেরকে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করিস।